ছড়াচ্ছে পাহাড়। খাগড়াছড়ির ও রাঙামাটিতে সহিংসতা ১৪৪ ধারা জারি। কাল পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোটাধিকার নিশ্চিত না হলে কারো অধিকার সুরক্ষিত নয় বললেন তারেক রহমান। বিপ্লব ব্যর্থ করতেই পাহাড়ে অস্থিরতা, মন্তব্য ফখরুলের। বায়তুল মোকাররমে জুমার নামাজের আগে রণক্ষেত্র সাবেক খতিবের অনুসারীদের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ, আহত অনেকে। ঢাবিতে যুবক হত্যা মামলায় ৬ শিক্ষার্থীর আদালতে জবানবন্দি। তোফাজ্জলকে বরগুনায় দাফন। জাবির ঘটনায় গ্রেপ্তার ১। এবং স্বপ্ন পূরণ হলো রাজধানীবাসীর। ছুটির দিনেও ছুটল মেট্রো রেল। ২ মাস পর কাজীপাড়া স্টেশন চালু। সকাল থেকেই চালুর দাবি। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি ইশিকা আজিজ। খাগড়াছড়িতে সংঘর্ষে ৩ জন মৃত্যুর ঘটনায় সহিংসতা ছড়িয়ে পড়েছে পার্বত্য জেলা রাঙামাটিতেও। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নিহত হয়েছেন ১ জন, আহত হয়েছেন অন্তত ৫০ জন। এই ঘটনায় ২ জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এদিকে আগামীকাল স্বরাষ্ট্র উপদেষ্টা নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবেন। আপনপুর ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংঘর্ষ ও ৩ জন মৃত্যুর ঘটনার জেরে সহিংসতা ছড়িয়ে পড়েছে পার্বত্য শহর রাঙামাটিতেও। জেলায় শুক্রবার সংঘর্ষে মারা যান ১ জন, আর আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। শুক্রবার সকাল থেকে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বেলা ১:৩০টার দিকে রাঙামাটি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এদিন সকালে খাগড়াছড়িতে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাঙামাটি শহরের জিমনেশিয়াম চত্বর থেকে মিছিল বের করে কয়েক হাজার পাহাড়ি। মিছিলটি শহরের বনরূপা এলাকায় গেলে সেখানে ইট পাটকেল নিক্ষেপ করে বাঙালিরা। এমন অভিযোগ এনে বাঙালিদের বেশ কিছু দোকানপাট, বনরূপা মসজিদ ও কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পরে লাঠি সোঁটা হাতে পাহাড়িদের ধাওয়া করে বাঙালিরা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। এ সময় বিক্ষুব্ধরা ভাঙচুর চালায় কাঁঠালতলির মৈত্রী বিহারে। আগুন দেয়া হয় বনরূপায় পাহাড়িদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে। এর আগে খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের জেরে বৃহস্পতিবার রাতভর গোলাগুলির ঘটনা ঘটে। রাতের গোলাগুলি ও বিকেলের সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়, আহত হয় কমপক্ষে ১৫ জন। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। তদন্তের মাধ্যমে রাঙামাটি ও খাগড়াছড়িতে চলমান উত্তেজনা ও সহিংসতায় দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ৩ পার্বত্য জেলা নেতৃস্থানীয় ব্যক্তিদের চলমান উত্তেজনা প্রশমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার অনুরোধ জানায় আইএসপিআর। ৩ পার্বত্য জেলায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধও জানানো হয়। এর আগে বৃহস্পতিবার খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংঘর্ষ ও গোলাগুলিতে ৩ জন নিহত হন। এই প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ করে পাহাড়িরা। এ সময় বাঙালিদের সঙ্গে সংঘর্ষে একজনের মৃত্যু হয়, আহত হন অন্তত ৫০ জন। এরপর ২ জেলা শহরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া সন্ত্রাসী আস্তানার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সেখান থেকে অস্ত্র, গোলা বারুদ, ড্রোন ও সিগন্যাল জ্যামার সহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বিশেষ গোয়েন্দা সূত্র জানায়, রুমার দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া এলাকার কাছে গহীন জঙ্গলে আস্তানা করে একদল পাহাড়ি সন্ত্রাসী এবং কার্যক্রম চালাচ্ছে বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করলে সেখানে অভিযানে যায় বিজিবি। এ সময় দোপানিছড়ার পাহাড়ি জঙ্গলে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আস্তানা থেকে 2টি অটোমেটিক কার্বাইন অ্যাসল্ট রাইফেল, একটি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, 3টি SBBL 21 রাউন্ড তাজা গুলি সহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুম্মার নামাজের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্বৈরাচার আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া খতিব মুফতি রুহুল আমিন দীর্ঘদিন পলাতক থাকার পর জুমার নামাজের আগে দলবল নিয়ে মসজিদে গেলে সাধারণ মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে অস্বীকৃতি জানায়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। আরো জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। জুমার নামাজের আগে খতিব জটিলতায় হঠাৎ উত্তপ্ত হয়ে উঠে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। গণ অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া খতিব রুহুল আমিন ফিরে আসায় সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। জানা যায়, জুমার নামাজ শুরুর আগে বাইতুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এই সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে মসজিদে ঢুকে খতিবের মাইক্রোফোন দখলে নেয়ার চেষ্টা চালায়। এ সময় উপস্থিত মুসল্লিরা পলাতক আওয়ামী আমলের খতিবের পিছনে নামাজ পড়তে অস্বীকৃতি জানিয়ে প্রতিবাদ করেন। এক পর্যায়ে রুহুল আমিনের অনুসারীরা মুসল্লিদের উপর হামলা চালালে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় বাইতুল মোকাররমে সৃষ্টি হয় রণক্ষেত্র। আধা ঘন্টা ধরে চলা ধাওয়া পাল্টা ধাওয়ায় অনেকে আহত হন। মাদ্রাসার জননী উপাধি দেওয়া রুহুল আমিন উনি সন্ত্রাসীদের লইয়া চর দখল করছে, মসজিদের চর দখলের জায়গা। বর্তমান যেটা খতিব উনি ভিতরে নামাজ পড়াইতেছে, ভিতরে আলোচনা করতেছে, তখন সাবেক খতিব আসছে, আইয়ারে ওনাকে ধাক্কা দিয়েছে, লামাই দিয়েছে। তো এই সপ্তাহে আবার ও এসে ফিতনা সৃষ্টি করছে, বক্তৃতা শুরু করছে। তো মানুষজন তো তাকে মেনে নিবে না, স্বৈরাচারের আমলের যে আরো একটা আস্ত ফিতনাবাজ। আমরা স্বাভাবিকভাবেই মসজিদে ঢুকছিলাম, তো ওনারা হঠাৎ দেখি একটা স্রোত চলে আসছে। আমরা পরে খেয়াল করলাম যে ওনার ছাত্র সম্ভবত ওনারা মুসল্লিদেরকে বেধড়ক পিটাচ্ছে। এ সময় মসজিদের ভিতরে ভাঙচুর চালানো হয়, ভেঙে ফেলা হয় দরজা জানালার গ্লাস। এতে বেশ কয়েকজন আহত হন। সাধারণ মুসল্লিদের উপর তারা হামলা করছে। এখানে অনেক মাথা পাঠিয়েছে, অনেকে হাত কাটছে, আমার পা কাটছে, অনেকের হাত ভাঙছে দেখছি, অনেকের পা ভেঙে গেছে। ওরা যখন ঘুষি দেয় হাতের মধ্যে কিছু নিয়ে আসছে, একজনের হাতে দেখছি আপনার নেল কাটারের টাইপের, ওগুলো হাতে নিয়ে মাথার মধ্যে ঘুষি দেয়। মাথার মধ্যে ঘুষি দিয়ে পর আমাকে 3-4টা ঘুষি দিছে, আমি বলতেও পারি না। মানে বোঝা যাচ্ছে যে ওনারা আসছে এখানে সাধারণ মুসলমানদেরকে বের করে ওনাদের অবস্থান মজবুত করার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনীর সদস্যরা। পরিবেশ কিছুটা স্বাভাবিক হলে দুপুর 1:15টার দিকে আবারও সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন। স্লোগান শেষে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় সাধারণ মুসল্লিদের। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে যুবক হত্যা মামলার আসামি 6 শিক্ষার্থী 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠান আদালত। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় 8 শিক্ষার্থীর নামে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে একজন। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শুক্রবার দুপুরের দিকেই পুলিশের নিরাপত্তায় আদালতে হাজির করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণপিটুনিতে তোফাজ্জেল নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার 6 শিক্ষার্থীকে। আসামিরা 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তবে এই ন্যাক্কারজনক ঘটনার কারণেই কোনো উকিল বিবাদী পক্ষ নেয়নি। এরা 160 করবেন, এই জন্য তাদের রিমান্ডে কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা সেক্ষেত্রে বলেছি, আমরা নিঃস্বার্থে মানবিক কারণে মানবতার সেবার জন্য এবং দেশের এই আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য আমরা আইনজীবীরা একত্রতা ঘোষণা করছি। যেইখানেই এইরকম হত্যা সংঘটিত হইবে অন্যায়ভাবে আমরা তাদের প্রতিবাদ করব। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় 8 শিক্ষার্থীর নামে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন। এর আগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেলকে। একই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকেও পিটিয়ে হত্যা করা হয়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে নিহত তোফাজ্জল হোসেনের দাফন তার নিজ বাড়ি বরগুনার পাথরঘাটায় সম্পন্ন হয়েছে। সকালে জানাজা শেষে বাবা, মা আর একমাত্র ভাইয়ের কবরের পাশে দাফন করা হয়েছে তোফাজ্জলকে। তার জানাজায় অংশ নেয়া এলাকাবাসীর চোখে মুখে ছিল ক্ষোভ আর ঘৃণার ছাপ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এমন পৈশাচিক নিষ্ঠুরতায়
হতবাক তারা। নির্মম এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আত্মীয় সহ এলাকাবাসী। কত নিরীহ তোফাজ্জল মারা যাবে, হয়তোবা যাচ্ছে, আমরা না জানি না, কিন্তু এর আসলে কি বিচার পাবো আমরা? এদের যে বিচার কি হওয়া উচিত, কিন্তু আল্লাহ তো বিচার করবি, আর এদেশের মানুষেরাও যেন এটার বিচারটা ঠিক মতন সুষ্ঠুভাবে আদায় করে। তার ভিতরে কোনো 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 আচরণ ছিল না, খারাপ কোনো আচরণ ছিল না। কোনোদিন মদ খায় না, কোনোদিন গাঁজা খায় না, কোনোদিন একবার জুয়া খেলে না। সে খুবই ভালো ছিল। যারা মার্চে ভিডিও ফুটেজে আছে তাদের প্রত্যেককে আইনে আওতায় এনে সুবিচার করা হবে। সেখানে কোনো তাকে যারাই প্রকৃত দোষী তাদের যাতে বিচার হয়। স্বপ্ন পূরণ হলো রাজধানীবাসীর। সাপ্তাহিক ছুটির দিনেও ছোট মেট্রো রেল। এদিকে 2 মাস বন্ধ থাকার পর চালু হয়েছে কাজীপাড়া স্টেশন। ছুটির দিনে মেট্রোতে চলাচল করতে পেরে খুশি সাধারণ যাত্রীরা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। 18 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয় মেট্রোর কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন। তৎকালীন সরকার জানিয়েছিল 2টি স্টেশন চালু হতে সময় লাগবে 1 বছর আর খরচ হবে কয়েকশো কোটি টাকা। কিন্তু 2 মাসের মাথায় শুক্রবার বিকেলে চালু হলো কাজীপাড়া স্টেশন। দ্রুত সময়ের মধ্যে কাজীপাড়া স্টেশন চালু হয় খুশি সাধারণ যাত্রী। কাজীপাড়া স্টেশন বন্ধ থাকাতে আমরা অনেক অসুবিধায় ছিলাম, কারণ এখানে আমাদের অনেক আত্মীয় স্বজনের বাসায় এদিকে। আমরা যেটা একটা আতঙ্কের মধ্যে ছিলাম যে এই মেট্রো রেল কাজীপাড়া স্টপেজ মিরপুর 10 নম্বর স্টপেজ চালু হতে দীর্ঘ 1 বছর সময় লাগবে, খরচ হবে 300 কোটি টাকার উপরে। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে মাত্র অল্প কিছুদিনের মধ্যে এটা চালু হয়ে গেছে। এদিকে সাপ্তাহিক ছুটির দিনেও মেট্রো রেল চলায় স্বপ্ন পূরণ হলো রাজধানীবাসীর। সাপ্তাহিক ছুটির দিনে মেট্রো রেল চলাচল করবে বিকেল 3টা থেকে রাত 9টা 40 মিনিট পর্যন্ত। ঢাকা শহরে জ্যামের কারণে বাসের চলাচলটা অনেক কষ্টকর হয়ে যায়। তো ফ্রাইডে যেহেতু মেট্রো চালু হয়েছে আমাদের যাতায়াতটা অনেক সুবিধা হয়ে গেল। শুক্রবারে দেখা যায় যে আমাদের সেই জ্যাম অ্যান্ড হ্যাসেল পোহাই আসতে হয়, তো সেই জায়গায় এটা খুব স্মুথ হয়ে গেছে। এখন বাসা থেকে খুব ইজিলি চলে আসলাম এখানে। কাজীপাড়া স্টেশনটি চালু করতে 20,50,000 টাকা খরচ হয়েছে। আপাতত মিরপুর 10 নম্বর স্টেশন বন্ধ থাকবে। দ্রুত সময়ের মধ্যে এই স্টেশনটি চালু করতে কাজ করা হচ্ছে বলেও জানান মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক। মিরপুরের জন্য একটা হাই পাওয়ার টিম করা হয়েছে আমাদের মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয়ের নেতৃত্বে, জনাব নাফিউল হাসান সাহেবের নেতৃত্বে। এই টিম এখন প্রত্যেকটা জিনিস কারিগরি লোকজন সেখানে আইটেম ওয়াইজ চেক করছে। আইটেম ওয়াইজ চেক করার পরে 7-8 দিন লাগবে আরও। এই রিপোর্টটা পাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে সেখানে কী ধরনের ক্ষতি হয়েছে চূড়ান্ত বিচারে, এবং সেই মালামালগুলি দেশে বিদেশে আমদানি করে কতদিন সময় লাগতে পারে। আমরা আজকে তো চালু করলাম, একটু ডাটা কালেকশন করে শুক্রবারের পরে কী ইম্প্যাক্ট হচ্ছে, তারপরে আবার আমাদের তো টার্গেট হচ্ছে 3.5 মিনিটে নিয়ে নামা। 3.5 মিনিট পর কিন্তু মেট্রো ট্রেন চলবে। ডিএমটিসিএল এর এমডি জানান চলতি মাসে মেট্রো রেল থেকে 20,67,351 টাকা আয় হয়েছে। বর্তমানে প্রতিদিন চলাচল করছে 3 লাখ যাত্রী। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্র সমাজে নিজ নিজ অধিকার রক্ষায় ভোটাধিকার কার্যকর অস্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত কারো অধিকার সুরক্ষিত নয় বলেও দাবি তার। বিপ্লবকে ব্যর্থ করতে সাম্প্রদায়িক হামলা ও পাহাড়ে অস্থিরতা তৈরির মতো পরিকল্পিত চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুল রিপনের রিপোর্ট। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকলেই সমান অধিকার নিয়ে বাংলাদেশে আমরা বসবাস করতে চাই, সুতরাং আজকের জন্মাষ্টমীতে এটা শুভ সূচনা হোক। এ সময় বিপ্লবকে ব্যর্থ করার চক্রান্ত রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই, এবং দুঃখজনকভাবে যেটা আপনাদেরকে জড়িত করে করার চেষ্টা করা হয়েছে, যেটা আমরা সবসময় আপত্তি জানিয়েছি। ইন্ডিয়ান জার্নালিস্টরা এসছে দলে দলে, সবাইকে একটা কথা বলার চেষ্টা করেছি আমরা, সেটা হচ্ছে যে এই পরিবর্তনের পরে যেটুকু ঘটেছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, সেটা কোনো সাম্প্রদায়িক নয়। আজকে আবার একই চক্রান্ত শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে। দেখুন, জিনিসগুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না। আজকে পার্বত্য চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। লোভ লাভের জন্য অথবা রাজনৈতিক হীনস্বার্থ হাসিলের জন্য পতিত স্বৈরাচার সাম্প্রদায়িক ঘটনা ঘটালেও তার সুষ্ঠু তদন্ত হয়নি বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতা লোভীদের কাছে সংখ্যালঘু সংখ্যাগুরু,
কেউ নিরাপদ নয় বলেও হুঁশিয়ার করেন তিনি। এদের হীন দলীয় বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ। কোথাও কোনো একটা হামলারও কিন্তু বিচার হলো না, কেন তদন্ত হলো না। অধিকাংশ হামলার ঘটনাই অবৈধ লোভ লাভের জন্য, দুর্বলের উপরে সবলের হামলা, কিংবা এর নেপথ্যে রয়েছে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা। তারেক রহমান বলেন, ব্যক্তি অধিকার রক্ষায় নিশ্চিত করতে হবে মানুষের ভোটাধিকার। নিজ নিজ অধিকার রক্ষায় প্রত্যেকটি নাগরিকের ভোটের অধিকার একটি কার্যকরী এবং শক্তিশালী অস্ত্র। যতদিন পর্যন্ত প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবেন, ততদিন পর্যন্ত কোন নাগরিকেরই নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকারও সবার। নিরাপত্তা পাবার অধিকার সবার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সম্প্রতি ঘটে যাওয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আওয়ামী লীগের মতো আর কোনো স্বৈরাচার যেন এদেশে আসতে না পারে সে বিষয়েও জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে কর্মী সমাবেশে অংশ নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ বলেন, ইসলাম বিরোধী অবস্থানের কারণে অতীতে বারবার আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এদিকে আওয়ামী শাসনামলে জামায়াত শিবিরের গুম হওয়া নেতাকর্মীদের সন্ধান দাবি করেছেন জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য বারবার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন জামায়াত নেতারা। ইতিহাসের অনেক যুদ্ধের ইতিহাসকে ম্লান করেছে আগস্ট বিপ্লব। আমরা এই রক্ত বৃথা দিতে দেব না। আমরা নতুন করে শপথ নেব, আমাদের শহীদগণ, হাজার অধিক মানুষ শহীদ হয়েছে, 1100-র অধিক মানুষ এখনো নিখোঁজ আছে, প্রায় 30,000 মানুষ আহত পঙ্গু হয়ে এখনো হাসপাতালে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, 350 মানুষ চোখ হারিয়েছে। এখনো তাদের যথাযথ চিকিৎসা হচ্ছে না বলেই রিপোর্ট।